চন্দ্রমল্লিকা গাছে কখন এবং কিভাবে খাবার প্রয়োগ করবেন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটা মাটির গাছ হোক বা ঘেঁষের গাছ হোক, সব ক্ষেত্রে কিন্তু একই রকম। প্রথম কথা হচ্ছে, যখনই আপনি আপনার কোনো গাছকে পিঞ্চিং করবেন, পিঞ্চিং করার 7 দিনের মধ্যে যদি আপনার সেখান থেকে অন্তত 2 থেকে 3টে ব্রাঞ্চ না বের হয়, বা যদি দেখা যায় সিঙ্গেল ব্রাঞ্চ বের হচ্ছে, তাহলে কিন্তু আপনি বুঝবেন যে আপনার কাছে খাবারের ঘাটতি রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই আরেকটা জিনিসকেও খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে গাছের ভ্যারাইটিটি। যদি পুনে ভ্যারাইটির গাছ হয়ে থাকে, অন্তত 3টে ব্রাঞ্চ বেরোবে যদি খাবার ঠিকঠাক থাকে। আর যদি ভ্যারাইটিটা নর্মাল ভ্যারাইটি হয়ে থাকে, তাও অন্তত 2টো করে ডাল বেরোবে। আর যদি দেখা যায় যে কাটার পরে অন্তত অনেক স্লোলি 1টা থেকে 2টো বা 3টে মুখ দেখা যাচ্ছে, চোখ দেখা যাচ্ছে, কিন্তু সেগুলি গ্রোথ খুব স্লো নিচ্ছে, তাহলেও কিন্তু আপনাকে বুঝতে হবে গাছে খাবারের অভাব রয়েছে। তো অবশ্যই আপনাকে খাবারটি প্রয়োগ করতে হবে। তো চন্দ্রমল্লিকা গাছে খাবার কি করে প্রয়োগ করবেন তা নিয়ে আজকের ভিডিওটি। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। সবার প্রথমে বলি, যাদের টবের সংখ্যা খুব কম রয়েছে বা 1 লিটার জল যারা ব্যবহার করছেন, তারা সেরকম 1 লিটার জল আপনারা মেপে নিন। মেপে নিয়ে তার মধ্যে যদি আপনার লিকুইড সয়েলেবল খাবার ব্যবহার করেন, ধরুন আপনি এনপিকে 20-20-20 ব্যবহার করছেন, সেটা লিকুইড সয়েলেবল আছে, সেটা আপনারা 2 গ্রাম মতো এই 1 লিটার জলে গুলে নিন। গুলে নিয়ে প্রত্যেকটা গাছে 200 ml করে ব্যবহার করুন। এটা গেল একটা ডোজ। এবার যদি দেখা যায় যে আপনার কাছে সেই জিনিসটা নেই, লিকুইড সয়েলেবল, হয়তো আপনার এনপিকে সেম রেশিওর অন্য কোনো খাবার রয়েছে, তাহলে সে খাবারটি দিলেও হবে। তার জন্য আপনাকে কি করতে হবে, ওই 1 লিটার জল নিতে হবে। আর ওই যে 2 গ্রাম যেটা দিবেন, সেই 2 গ্রামের জায়গায় আপনারা এখানে ব্যবহার করবেন 3 গ্রামের মতো। 3 গ্রামের মতো এই খাবারটি দিয়ে এবার গুলে নেবেন। খাবারটি কিন্তু অবশ্যই দিয়ে ভালো করে গুলে নিতে হবে। কিছু খাবার দেখবেন গাছের জলের নিচে থিতিয়ে পড়বে এবং সেটাতে হাত দিতে যাবেন না, এবং তারপরে যে খাবারটি থাকলো বা জলটি যখন ঘোলাটে হয়ে যাবে, সেই জলটি 200 ml করে প্রত্যেকটা গাছে আপনারা ব্যবহার করবেন। এবার এই সারটি কবে প্রয়োগ করবেন? এই সারটি যদি আপনার নির্দিষ্ট সপ্তাহে 1 দিন করে প্রয়োগ করা থাকে, তাহলে আপনারা প্রতি সপ্তাহে সেই দিন প্রয়োগ করবেন। যদি দেখা যায় কোনো কারণবশত বৃষ্টি হচ্ছে বা কোনো কিছু হচ্ছে, তাহলে তার মধ্যে খুব একটা বেশি প্রয়োগ করার প্রয়োজন নেই। তবে নিয়মিত সারটি কিন্তু অবশ্যই আপনাকে প্রয়োগ করতে হবে। আপনারা সপ্তাহে একটা রুলস করবেন যে আমি প্রতি রবিবারে এই খাবারটি দেবো, তো প্রতি রবিবারে সেই খাবারটি দেবেন। এবার তার সঙ্গে সঙ্গে শুধু গাছে এই খাবারটি অনেকে দিয়ে বসে থাকে, তার সঙ্গে সঙ্গে আপনাকে এখানটা একটা ভিটামিন স্প্রে করতে হবে। যেমন বায়োভিটা হতে পারে, সাগরিকা হতে পারে, প্রচুর ভ্যারাইটি পাওয়া যায়। সেটা 1 লিটার করে 2 ml আপনারা গুলে নেবেন। গুলে নিয়ে এটা সমস্ত গাছে স্প্রে করবেন। এটা কিন্তু স্প্রেটা আপনারা প্রতি মাসে একবার করে করবেন। এটা বারবার স্প্রে করার কোনো মানে হয় না। ঠিক আছে, আপনারা যখন পিঞ্চিং করবেন, যখন দেখবেন গাছের 2টো করে চোখ বেরিয়ে গেছে বা 3টে করে চোখ বেরিয়ে গেছে, সেই জায়গা পজিশনটা বুঝে আপনারা এটাকে একবার স্প্রে করুন। প্রতি মাসে এটা একটা সময় পাবেন, আপনারা সে সময় দেখে দেখে স্প্রে করুন। 30 দিন পর পর স্প্রে করতে হবে, এমনটা স্প্রে না করে যদি আপনারা পিঞ্চিং এর পরে সেই চোখগুলোকে দেখে স্প্রে করেন, তাহলে গাছের ভালো গ্রোথ পাওয়া যায়। এটা একটা খাবারের আরেকটি গুণ রয়েছে। আরেকটি বিষয় রয়েছে সেটা হচ্ছে লিকুইড খাবার স্প্রে করে দেওয়া। লিকুইড খাবার অনেকে আমরা স্প্রে করে দিয়ে থাকি। তো লিকুইড খাবার স্প্রে করে দেওয়ার ক্ষেত্রেও কিন্তু সেটা আপনাকে বুঝতে হবে। যদি ধরেন আপনার 7 দিনে একটা খাবার ব্যবহার করছেন এনপিকে 20-20-20, তো আপনি হয়তো তারপরে মাঝে 2 থেকে 3 কি 4 দিন পর আপনার একটা খাবার দেওয়ার ইচ্ছে হচ্ছে, তখন আপনার একটা লিকুইড সয়েলেবল খাবার আপনারা সেটা পাতায় স্প্রে করে দিতে পারেন। এটা কিন্তু একটা খুব ভালো একটা খাবার। আর একটা খাবার রয়েছে সেটা হচ্ছে এনপিকে 12-61-0। এই 12-61-0 কিন্তু বারবার গাছে প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। যখন গাছে রিপোর্ট করবেন, রিপোর্ট করার পর অন্তত আপনারা প্রথমে 1 মাস এই খাবারটি ব্যবহার করবেন। এই খাবারটি যখন ব্যবহার করবেন, তখন এই যে 2 গ্রাম যে আপনারা খাবারটি ব্যবহার করবেন, তখন গাছ বড় হলে কিন্তু খাবারের পরিমাণ বাড়বে। যেমন এখন আমার যে গাছগুলি রয়েছে, এই গাছগুলিতে কিন্তু খাবারের পরিমাণ বেড়ে গেছে। তার কারণ হচ্ছে এই গাছগুলি ছোট চারা থেকে 1 মাস পার হয়ে গেছে, এবং 1 মাস পার হয়ে যাওয়ার পর এখন তাদেরকে আবার নতুন বাড়তি খাবার দিতে হবে। এবার এই খাবারের এখন যে পরিমাণ রয়েছে, সেটা হচ্ছে যদি এনপিকে লিকুইড সয়েলেবল হয়ে থাকে, তাহলে সেটা আমরা ব্যবহার করি হচ্ছে 3 গ্রাম করে পার লিটার, এই হিসাবে ব্যবহার করছি। আর যদি নর্মাল যদি খাবার হয়ে থাকে এনপিকে সেম রেশিও, যেটা মাটিতে, ওটা যদি আমরা জলে গুলে দিই, তাহলে সেটা থেকে সবসময় যেন 1 গ্রাম বেশি নিই, কারণ সেই খাবারটি জলে গুলিয়ে নেওয়ার পর বেশ কিছু খাবার জলের নিচে থিতিয়ে পড়ে। তো যেটা জলের সঙ্গে মিশে যায়, সেই খাবারটি গাছে প্রয়োগ করা হয়। মোটামুটিভাবে একটা হিসাব করে নেওয়া হয়, এভাবে আমরা প্রয়োগ করে থাকি। আর এনপিকে 12-61-0 গাছ রিপোর্ট করার পর অন্তত 1 মাস আপনারা 1 লিটার জলে 2 গ্রাম মতো করে নিয়ে এটা কন্টিনিউ আপনারা করে যাবেন। এটা একদিন, সপ্তাহে 1 দিন আপনারা এই এনপিকে 12-61-0 প্রয়োগ করবেন, আর একদিন আপনার নর্মাল যে 20-20-20 বা সেম রেশিওর যে কোনো এনপিকের খাবারটি আপনারা প্রয়োগ করে যাবেন। এবার অনেকে রয়েছে এখানে জৈব খাবার প্রয়োগ করা যাবে কিনা। অবশ্যই যাদের মাটিতে গাছ রয়েছে তারা জৈব খাবার প্রয়োগ করুন। যাদের ঘেঁষে গাছ রয়েছে তারাও যে জৈব খাবার প্রয়োগ করলে যে বিশাল একটা ভাগবত অশুদ্ধ হবে, এমনটা কোনো বিষয় নয়, সেটা আপনারা করতে পারেন। তবে জৈব খাবারটি তখনই প্রয়োগ করবেন যখন আপনার গাছটিকে রিপোর্ট করবেন। যখন আপনি নতুন করে আবার ঘেঁষে বসাচ্ছেন, তখন ঘেঁষের নিচে হয়তো একটা লেয়ার আপনারা এই জৈব খাবার দিয়ে দিতে পারেন, তাতে গাছের কিন্তু রেজাল্ট অনেক ভালো হয়। তো আমার কাছে এখনো রিপোর্ট করিনি, তার কারণ একটা রয়েছে,
এই যে পুনে ভ্যারাইটির গাছগুলো রয়েছে সব গাছ একরকম হচ্ছে না। কিছু গাছ দেখা যাচ্ছে গ্রোথ অনেক ফাস্ট, কিছু গাছে গ্রোথ অনেক স্লো, এইভাবে চলছে। তার জন্য আমাদের এই গাছগুলিতে কিন্তু সব গাছে একরকম ভাবে খাবার বা গ্রোথ না থাকার জন্য এটা হচ্ছে না। কিছু গাছ দেখুন 4 ইঞ্চি মাপে রয়েছে, গাছের পাতা দেখুন একদম ছোট ছোট পাতা, একদম গিজি গিজি ঢাল, একেবারে পুরো গাছের শেপ কিন্তু আলাদা রকম। আবার কিছু রয়েছে পুনে ভ্যারাইটি দেখবেন যাদের পাতাটি বড়, আবার তাদের শেপটা আরো সুন্দর। আবার কিছু রয়েছে অনেকটা লম্বাটে, যে লম্বাটে গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলি নর্মাল ভ্যারাইটির গাছ, এবং এই ভ্যারাইটিগুলি আলাদা করে রেখেছি এই কারণেই যে তাদের ফুলের একটু আলাদা রকম, এদের গাছের গ্রোথগুলি আলাদা রকম, এটা ব্যাপার থাকে। আর একটা বিষয় যেটা থাকে চন্দ্রমল্লিকা লাগানোর সময়, যেটা আমরা অনেক সময় কম্পিটিশন লেভেলে দেখে থাকি, খুব সুন্দর বলের মতো শেপ হয়ে রয়েছে গাছগুলিতে, সেই গাছগুলিকেই কিন্তু আপনাকে চুজ করতে হবে। অন্যথায় কিন্তু অন্যান্য গাছ কিন্তু আগে যেমন মানে অনেক নর্মাল ভ্যারাইটি ছিল, এখন কিন্তু ভ্যারাইটি অনেক চেঞ্জ হওয়ার পরে গাছ কিন্তু করা অনেক সহজ হয়ে গেছে। কারণ পুনেরই প্রচুর ভ্যারাইটিগুলো রয়েছে যেগুলি দেখতে পাচ্ছেন বেশ কিছু গাছ, এর জন্য কিন্তু কোনো বাগানির হাত ভালো লাগবে, পিঞ্চিংটা টাইম মতো করতে হবে এমনটা বিষয় নেই, এই সমস্ত গাছগুলো অটোমেটিক নিজেরাই সুন্দর একটা শেপ নিয়ে নেয়। তো এই জন্য এই সমস্ত গাছগুলি আপনাদেরকে চুজ করে নিতে হবে। তো এইভাবে যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের গাছে খাবারের কোনো ঘাটতি হবে না। আরেকটি বিষয় বলি, যদি ঘন কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যায়, তাহলে সেই সপ্তাহে হয়তো বৃষ্টিটা পড়ছে, তাহলে খাবারটা একটু গ্যাপ রেখে যখনই বৃষ্টি কমে যাবে তখন আপনারা দিয়ে দিতে পারেন। আর যদি কোনো কারণবশত দেখা যায় যে না আপনি দেবেন এই খাবারটা, তাহলে দিলে খুব একটা অসুবিধা হয় না, ঠিক আছে? কারণ বেশিরভাগ ক্ষেত্রে বৃষ্টির জলে খাবার ধুয়ে বেরিয়ে যায়, তেমন কোনো রকম কোনো অসুবিধা নেই, বা যেটুকু খাবে তাতে কোনো রকম কোনো অসুবিধা। আর বৃষ্টির জলে প্রচুর পরিমাণে কিন্তু চন্দ্রমল্লিকার খাবার থাকে। এবার আসি রোগ পোকামাকড়ের বিষয়টা নিয়ে, যে খাবার দিলে যে বেশ ভালো, এবার রোগেরও কিন্তু এক বেশ বিষয় থাকে। এই গাছের রোগ, প্রথম একটা রোগ দেখবেন যেটা মাটির গাছ, সেটা নিচের দিক থেকে পাতাগুলি পচতে পচতে উঠবে। এই একটা বিষয়, যখনই এই ধরনের রোগ দেখবেন তখনই সঙ্গে সঙ্গে আপনাকে নিচের দিকে পাতাগুলিকে ঝরিয়ে দিয়ে কপার অক্সিক্লোরাইড যুক্ত যে কোনো অ্যান্টিফাঙ্গাল আপনার গাছে স্প্রে করে দেবেন। এটা কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে। দ্বিতীয়ত, অনেক সময় দেখবেন গাছের সমস্ত পাতা ঠিক আছে, গাছের মাঝখানে দেখবেন ব্ল্যাক স্পট দেখা যাচ্ছে, সেটার ক্ষেত্রেও যদি আপনি ওই একই অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে পারেন তাহলেও কাজ হয়। এবং এই অ্যান্টিফাঙ্গালটা যদি প্রতি সপ্তাহে বা আপনার 15 দিন পর পর আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনার কাছে কোনো রকম রোগ পোকামাকড় থাকবে না। আর সমস্ত রোগ পোকামাকড়ের জন্য আপনারা যদি কাকা ব্যবহার করেন, কাকা বেশ ভালো। লাল মাকড়ের আক্রমণ মাঝে মধ্যেই ঘটে, এটা হয়ে যায়। আর এখন নতুন করে যে আক্রমণটা দেখা যাচ্ছে চন্দ্রমল্লিকাতে, মানে আগেও দেখা যেত কিন্তু এত পরিমাণে দেখা যেত না, সেটা হচ্ছে সাদা মাছির উপদ্রব। প্রচুর পরিমাণে সাদা মাছির উপদ্রব হচ্ছে। এই সাদা মাছি তাড়ানোর জন্য বর্তমানে নতুন নতুন অনেক খাবার বেরিয়ে গেছে। আপনাদের যে কোনো খাবার আপনার পছন্দ মতো সেই সমস্ত গাছে 1 লিটার জলে কতটা মেশাতে হবে সেটা মিশিয়ে আপনারা স্প্রে করে দেবেন। আর সাদা মাছির স্প্রেটা বিশেষ করে একবার স্প্রে করে ছেড়ে দেবেন না, মানে প্রথম দিন স্প্রে করলেন, তার 2-4 দিন পর দেখবেন আবার স্প্রে করতে হবে, তারপরে আবার অন্তত 3বার স্প্রে করবেন, তাহলে গাছে ভালো কাজ করে আর এরা চট করে যায় না গাছ থেকে। আর অবশ্যই আপনারা যখন কিনবেন তার কতটা ডোজ রয়েছে, কতটা পরিমাণ আপনারা ব্যবহার করেন, সে সমস্ত কিছু বিস্তারিত জেনে নিয়ে তারপর আপনারা ব্যবহার করবেন। তো এই গেল চন্দ্রমল্লিকা বর্তমান পরিস্থিতিতে আপনাদের এই কাজগুলি করতে হবে। কোথাও ঘন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পরে আপনাদের অ্যান্টিফাঙ্গাল একটু স্প্রে করে দিতে হবে, গাছের পাতাগুলি নষ্ট হয়ে যায়। তো অনেক রকম অনেক কিছু রয়েছে। আর একটা বিষয় সর্বশেষে যেটা বলবো, খাবারের সঙ্গে সঙ্গে পিঞ্চিংটা মাস্ট। অবশ্যই আপনাদের নিয়মিত 2 পাতা হোক 3 পাতা হোক আপনাদের পিঞ্চিংটা করে যেতে হবে। যারা 2 পাতায় পিঞ্চিং করছেন তারা কিন্তু ভাববেন না যে আমি একবার পিঞ্চিং করার পর আমার 4টে ডাল বেরোবে। যারা 2 পাতায় পিঞ্চিং করবেন তাদের 2টো করে ডাল বেরোনোরই সম্ভাবনা থাকবে। আর যারা 3 পাতা 4 পাতা নিয়ে করবেন তাদের 4টা। তো প্রথম অবস্থায় 2 পাতা 4 পাতায় করবেন, পরে যখন গাছ একটা নির্দিষ্ট শেপে চলে আসবে তখন 2 পাতা করে করবেন, তাহলে গাছটি হাইটটা কম থাকে, গাছের শেপটা বেশ সুন্দর হয়। তো আর কিছু বলার নেই, এগুলি প্রত্যেকে আপনারা করছেন হয়তো আশা করছি। আর এই ছোট্ট ছোট্ট খাবারের বিষয়গুলি একটু মেনে চলুন, দেখবেন আপনার চন্দ্রমল্লিকা অনেক অনেক ভালো হয়ে উঠবে। এবং আগামীতে চন্দ্রমল্লিকার যে শেপটা আসবে সেটাই হচ্ছে মেন। ফুল কিন্তু আপনি পেয়ে যাবেন সুন্দর, কম হোক বেশি হোক, গাছ যেমন হোক ফুল পেয়ে যাবেন, কিন্তু গাছের শেপ যদি সঠিক না হয় আর সঠিক জাতের যদি গাছ না হয় তাহলে কিন্তু অনেক সমস্যা তৈরি করতে পারে। তো পরবর্তীতে একদিন মাটির গাছের খাবার নিয়ে আলোচনা করব। আজকে শুধুমাত্র ঘেঁষের গাছের উপর দিয়ে চালিয়ে দিয়ে গেলাম। তো মাটির গাছে কি পরিচর্যা, মাটির গাছে কেমন কি রয়েছে, মাটির গাছগুলির জাত কি রয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে পরবর্তীতে একসময় আলোচনা করব। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই, দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন আর মন দিয়ে কাজ করবেন।